বিজ্ঞানী অর্গ আমাদের প্ল্যাটফর্মে স্বাগতম। আমরা শুধুমাত্র বিজ্ঞানীদেরকে নিয়ে যে ফোকাস করছি তা না। পাশাপাশি বাংলাদেশে অনেক লেখক রয়েছেন যারা বিজ্ঞান নিয়ে লিখছেন এবং তারই মধ্যে কিছু ভিন্ন ধারায় লিখছেন এমন কিছু লেখকদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। তারই ধারা আজকে আমাদের সাথে এসেছেন সুজয় কুমার দাস। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় মশিউর ভাই, এবং অবশ্যই বিজ্ঞানী ডট অর্গ কে আমাকে রাখার জন্য, আর কি দেখার জন্য, কথা বলার জন্য আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আসলে। ১ম এ আপনার সম্বন্ধে একটু জানতে চাই। আপনার একটু ব্যাকগ্রাউন্ড এবং আপনার কৈশোর এবং কিভাবে লেখক হিসেবে গড়ে উঠলেন? কেনই বা লেখক হইতে চাইলেন? সেটার ব্যাপারে একটু যদি গল্প করতেন। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি, আসলে আমার বেড়ে ওঠা আসলে ব্রাহ্মণবাড়িয়া, আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার পিঠঘর গ্রামে। এটা নবীনগর উপজেলার অন্তর্গত আর কি। তো সেখানে বেড়ে ওঠা, সেখানেই হচ্ছে আমার প্রাথমিক স্কুল এবং হচ্ছে মাধ্যমিক স্কুল, আর সেখানে বেড়ে ওঠা। এবং হচ্ছে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি স্কুল থেকে, সরকারি কলেজ থেকে আর কি। আর বর্তমানে হচ্ছে পড়াশোনা করতেছি। পড়াশোনা বলতে আমার স্নাতক সম্পন্ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, বায়োকেমিস্ট্রি বিভাগে। হ্যাঁ। তো আহ আমার লেখক হিসেবে বেড়ে ওঠার কথা যদি আমি বলতে চাই, যে হুম, আসলে সবারই, আমার যতটুকু মনে হয় যে আহ লেখক লেখালেখির দুনিয়া আসার আগে প্রথম কথা হচ্ছে সে পাঠক। তো হুম। আমি আসলে প্রথমে পাঠক ছিলাম, এবং এই পাঠক হওয়ার যে ব্যাপারটা সেটা আমার অনেকটা হয়েছে হুট করে। আচ্ছা। যেহেতু আমি গ্রামে ছিলাম, গ্রামে বড় হয়েছি, তো আমাদের যেরকমটা দেখা যায় যে আমাদের এখনো কিন্তু হচ্ছে পাঠক সংস্কৃতিটা সেরকম ভাবে গ্রাম পর্যায়ে গড়ে ওঠেনি, হুম, খুব কম আর কি। হুম, মানে আমাদের পারিবারিক ভাবে সেরকম কোনো সংস্কৃতি ছিল না। হুম, কিন্তু হুট করে আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি, আমি হচ্ছে মাধ্যমিক স্কুলে, আমি হচ্ছে আমাদের যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা ফোরাম হয়, সংগঠন হয় আমাদের স্কুলে, আমি সেখানে ছিলাম। তো আচ্ছা। সেখানে হচ্ছে আসলে আহ সেখান থেকে বই পড়া শুরু। তো আমার খুবই চমৎকার ভাবে আমি প্রথম যে বইটা আসলে পড়ি বিজ্ঞানের জগতে, সেটা ছিল আসলে হ্যাঁ। বিশ্ব পরিচয়, যেটা কিনা রবীন্দ্রনাথের যে ও হ্যাঁ, প্রবন্ধ সংকলন যেটা। হ্যাঁ। হ্যাঁ। এটা তো তো খুব বেশ নামকরা একটা বই। খুবই নামকরা বই, এবং তখন আসলে সপ্তম শ্রেণীতে পড়ি, এবং এইটা হচ্ছে আমার ভেতরে একটা প্রভাব ফেলে, বলা যায় যে দাগ কেটে ফেলে আর কি, যে রবীন্দ্রনাথের ওই বইটা। এমনিতে তো আসলে বইপত্র সাহিত্য ছিল, তারপরে আহ, মানে একাডেমিক বইয়ের বাইরে অন্যান্য বইপত্র পড়া হতো, কিন্তু বিজ্ঞানের বই হিসেবে বিশ্ব পরিচয় বইটা হচ্ছে আমার ভেতরে কেমন যেন দাগ কেটে যায় আর কি। কিন্তু তখনও আমি সত্যেন বসকে চিনি না আসলে, হ্যাঁ। যেহেতু গ্রামে বেড়ে ওঠা। কিন্তু হচ্ছে আমার বইটা খুব চাক কাটে। এরপর থেকে হচ্ছে গোগ্রাসে যাই সামনে পেয়েছে গেলছি, যেমন হচ্ছে আমাদের জাফর ইকবাল আছেন। তারপর হচ্ছে আমি যদি বলি যে আসলে আমাদের আব্দুল গাফার রনি ভাই, যিনি হচ্ছে ফিজিক্স নিয়ে লেখেন। তো হ্যাঁ। এভাবে ওই ফোরামের সঙ্গে থাকতে থাকতে মূলত হচ্ছে সাহিত্য, বিজ্ঞান, এইভাবে হচ্ছে চলতে থাকে। তারপরে হচ্ছে যখন কলেজ কলেজ জীবনে আসলাম উচ্চ মাধ্যমিকে, হুম, সেখানে আসার পরে হচ্ছে আমি প্রথম হচ্ছে সেরকম বড় পরিসরে পাঠাগারে যাই, যেটা হচ্ছে আমাদের জেলা লাইব্রেরি, যেটা আর কি, জেলা হুম, পাঠাগার যেটা। সেখানে যে হচ্ছে বইয়ের সমারোহ অনেক, দেখে তো হচ্ছে মানে কাছে যা পাচ্ছি সবই গোগ্রাসে গেলছি। হুম, পত্রিকা, ম্যাগাজিন, নিজেও হুম, হচ্ছে নানান ধরনের ম্যাগাজিন সংগ্রহ করা শুরু করি। আমার মনে আছে যে তখন হচ্ছে প্রথম বিজ্ঞান চিন্তা বের হয়, বিজ্ঞান চিন্তা হুম, যে ম্যাগাজিনটা। তো আমি হচ্ছে বিজ্ঞান চিন্তা সংগ্রহ করা শুরু করি। তারও আগে যে হুম। ম্যাগাজিনটা আমার উপর বেশ ভালো প্রভাব ফেলে, সেটা হচ্ছে যে জিরো টু ইনফিনিটি হ্যাঁ, হ্যাঁ। ম্যাগাজিনটা। এটা বেশ ভালো একটা ম্যাগাজিন ছিল। হুম, হ্যাঁ, হ্যাঁ। তো আহ, ওইটা বেশ ভালো প্রভাব ফেলে আমার মধ্যে। আমি হচ্ছে তখন হচ্ছে যখন জেলা শহরে গেলাম, তো সংগ্রহ করার প্রতিবারই প্রত্যেকটা সংখ্যা সংগ্রহ করার চেষ্টা করি। তারও আগে পুরাতন যে সংখ্যাগুলো ছিল, হুম। সেগুলো হচ্ছে আমার জেলার শহরের যে বন্ধু হলো তাদের কাছ থেকে আমি নিয়ে নিয়ে মানে পড়া শুরু আপনি করি। লেখক হয়ে গড়ে ওঠার আগে আসলে মূলত পাঠক হিসেবে আপনি গড়ে পাঠক উঠতেন। ছিলাম, হ্যাঁ, ট্রু ট্রু। এরপরে হচ্ছে আমি যখন জেলা স্কুলে, জেলা কলেজে যখন পড়তেছি, তখন হচ্ছে আমাদের আমরা ওইখানে যে একটা পাঠচক্র, একটা সংগঠন শুরু করি আর কি। হুম, হুম। ও তো আচ্ছা, আপনি আহ, নিজে সেই পাঠকদের সমাবেশ তৈরি করেন। হ্যাঁ, ট্রু ট্রু। তো ওখানে হচ্ছে মুনতাসির রহমান আবির নামে একজন আছে আমার বন্ধু। তো হ্যাঁ, তার সহায়তায় আমাদের গড়ে ওঠে, এবং তখন একটু আবার ভিন্ন ধারার পাঠ শুরু হয়, যে মার্কস মার্কস চলে আসে তখন আমাদের মধ্যে। আমি কার্ল মার্কস পড়া শুরু করি তখন, আচ্ছা, যদিও ততটুকু বুঝি নাই আসলে। বাট আচ্ছা। শুরু করি আমাদের মধ্যে। পরে অনেক সিনিয়র ছিলেন, তাদের মাধ্যমে আসলে পাঠচক্র শুরু হয়। তো পরে
হচ্ছে হকিং পাঠচক্রে কি কখনো আপনারা কি নিয়মিত বসতেন? প্রতি সপ্তাহে নিয়মিত বা বসতাম। সপ্তাহে হচ্ছে আমরা ২ দিন বসতাম অন্ততপক্ষে। ঠিক আচ্ছা। আছে? শুক্র শনিবার করে ২ দিন বসতাম আরকি। এবং তো সবাইকে এমনও কে কি পড়ছে সেটা নিয়ে আলোচনা, গল্প করা। কে কি পড়ছে সেটা আলোচনা করতাম। বেসিক্যালি ধরেন আমাদের মধ্যে যেহেতু সবাই বিজ্ঞান বিভাগের, তো বিজ্ঞানের যে বইগুলা যে ১ম আমার মনে আছে যে হকিং এর ব্রিফ হিস্টরি অফ টাইম টা আমি হচ্ছে তখন হাতের কাছে হুম, পাই। কিন্তু তখনও সেটা আমি ভালো করে বুঝে উঠতে পারি না। আমার মনে আছে যে একজন সিনিয়র ভাই ছিল। আ উনি হচ্ছে বইটা বেশ ভালো ব্যাখ্যা করতে পারতেন আরকি। তো হুম, উনি হচ্ছে আ আ উনার সহায়তায় আমরা শুনতাম ওর কাছ থেকে। আগের দিন পড়ে আসতাম দেন আবার শুনতাম পাঠচক্রে যে আসলে হকিং কি বোঝাতে চাচ্ছে ব্যাপারগুলা। এবং আ তখন তো ফিজিক্স বইয়ের মধ্যেও টুকটাক ছিল। বিগ ব্যাং যদিও সেই বড় পরিসরে ছিল না। হুম, তখন হুম। হচ্ছে আ আ সময় যে আসলে একটা সময়কে যে অন্যভাবে আসলে ব্যাখ্যা করা যায়, চিন্তা করা যায়, ভাবা যায়। চিন্তা করা যায়, ভাবা যায়। ওইটা তখন মাথায় ঢুকে। তো ম্যাগাজিন আসলে যখন ম্যাগাজিন গুলা পড়ি, ম্যাগাজিনে তো আসলে নিয়মিতই হচ্ছে আ বিভিন্ন প্রিয় লেখকদের লেখা আসতো। হ্যাঁ, আ যেমন বিজ্ঞান চিন্তার যে বাশার ভাই, তারপরে উচ্ছ্বাস তৌসিফ ভাই ওদের হ্যাঁ। লেখা পড়তাম উনারা তো নিয়মিত নিয়মিতই। বিজ্ঞান চিন্তায় লিখেন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে দীপেন দা আমাদের যে দীপেন ভট্টাচার্য হুম, ওনাদের লেখা পড়তাম। তো তখন হচ্ছে আমার ভিতরে একটা খোঁচা মারলো যে আসলে কেমন হয় যে মানে হচ্ছে আমরা যদি লিখি, ঠিক হুম, আছে? তো এইটা একটা খোঁজা মারা শুরু করে আরকি। তো তখন হচ্ছে আমাদের জেলা লাইব্রেরিতে জেলাতে একটা মানে একটা জেলা পরিষদের একটা ছোটখাটো পত্রিকা বেরোতো আরকি, ম্যাগাজিন ধরনের। আচ্ছা। তো ওই আমাদের পুরো পাঠচক্রে আবার আস্তে ধীরে মানে যেমনটা হয় আরকি যে আপনি যখন শুরু করবেন তখন আস্তে ধীরে সবার সাথে লিঙ্ক আপ হয়। তখন হুম। হচ্ছে আস্তে ধীরে ধরেন হচ্ছে ওই পত্রিকার ভাইয়াদের যারা চালায় সিনিয়র মানে ভাই আমাদের বলে সমমনা যে মানুষজনের সাথে আপনার তখন একটা নেটওয়ার্ক হলো। হ্যাঁ, নেটওয়ার্ক হয়ে গেল। তো আমার হচ্ছে তখন একটা লেখা হচ্ছে তারা ছাপে। ওইটা ছিল আমার বেশ একটা আমার উপর একটা ভালো একটা প্রভাব আরকি। যদিও লেখাটা কেমন ভালো হয়েছিল সেটা বোঝার হুম। সেরকম ইয়ে আমার তখনো হয় নাই। বাট হচ্ছে যে এই যে এটা লেখা কত আসতো সালের ঘটনা? এটা ২০১৭ আচ্ছা। ২০১৭ হুম। তো তাহলে এরপরে হচ্ছে ম্যাগাজিনে আপনার লেখাটা ১ম এ লেখার কি শুরুটা ম্যাগাজিন দিয়েই? ম্যাগাজিনে। আচ্ছা। ওইটা ছিল কি নিয়ে ১ম। লিখেছিলেন? এমনি জাস্ট আচ্ছা কিউরিওসিটি। হ্যাঁ, অবশ্যই। ওইটা ছিল হচ্ছে বেসিক্যালি আমার ওই যে হকিং এর যে বইটা আমি হুম। ১ম এ বললাম ব্রিটিশ হিস্ট্রি অফ টাইম। তো ওইটারই বলা যায় যে একটা মানুষ রিভিউ লেখে না? বইয়ের পর্যালোচনা লেখে না? হ্যাঁ। তো ওরকম একটা পর্যালোচনা লিখেছিলাম আরকি। তো ওই পর্যালোচনাটা আসলে ওরা ছাপে। যদিও তখন হচ্ছে ওই লেখার মধ্যে হচ্ছে কিরকম ভালো হয়েছিল সেটা আমার মানদণ্ড তখনো তৈরি হয়নি বিচার করার জন্য। হুম, তো ওইটা ছিল হচ্ছে একটা তারপরেও বলা যায় যে ওই যে একটা আনন্দ যে আসলে ম্যাগাজিন হচ্ছে আ হুম, লেখা গেল। এরপরে আমি তো পরে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা আসলো। আমি হচ্ছে ঢাকায় চলে আসলাম আ বিশ্ববিদ্যালয়ে। ঢাকায় আসার পরে যেটা হয়েছে যে মানে আ উম আগে থেকে জানতাম যে বিজ্ঞান চিন্তার অফিস হচ্ছে ঢাকায় এবং তারা সায়েন্স অলিম্পিয়াড করে। আচ্ছা এখানে আরেকটু বলে রাখি যে আসলে বিজ্ঞানের প্রতি আমার নেশা জাগানোর পিছনে বিজ্ঞান প্রতিযোগিতার একটা ভূমিকা আছে। সেটা হচ্ছে যে আমি আচ্ছা। যখন মাধ্যমিক স্কুলে পড়ি, হুম, তখন হুম। হচ্ছে একটা সায়েন্স কম্পিটিশন হয় আরকি আমাদের আচ্ছা। উপজেলা আ উপজেলা ইয়েতে পর্যায়ে যে পরিসরে বিজ্ঞান পর্যায়ে। মেলা বা যেগুলো হয়। মেলা আরকি। তো ওইখানে খুবই সাধারণ মানের একটা প্রজেক্ট দিছিল। বিজ্ঞান প্রজেক্ট দিছিল। সেটা ছিল আপনি জানেন যে আসলে আ আ অর্গানিক যে এনার্জি বিশেষ করে হ্যাঁ, গুলা আলু বা যেই জিনিসগুলো হ্যাঁ। আমরা বেশি ইউজ করি এবং ফালাই দেই। হুম। সেগুলা থেকে আসলে ইলেকট্রিসিটি প্রডিউস করে প্রোডিউস একটা তৈরি সার্কিট করা। তৈরি করতে পারা আরকি। দ্যাটস ইট। এটা কিন্তু আহামরি তেমন কিছু ছিল না। বাট আমার তখনকার যেই ছোট্টবেলার একটা যে প্রজেক্ট ছিল এটা খুবই আমার দাগ কাটে আরকি এবং সেটা বুঝতেই পারতেছেন গ্রাম পর্যায়ে এবং ওই প্রজেক্ট দিয়ে এবং হচ্ছে সেখানে একটা রিটেন কম্পিটিশন ছিল। তো হুম। সেটা দিয়ে হচ্ছে আমি ওখানে উপজেলা পর্যায়ে বলা যায় হচ্ছে মেধা তালিকায় আসি আরকি। তো ওইটা আমার মধ্যে একটা বেশ প্রভাব ছিল এবং আমাদের যে বিজ্ঞান শিক্ষক ছিলেন আমাদের স্কুলের তো হচ্ছে উনি আমাদের পরবর্তীতে গাইড দেওয়া শুরু করে বিভিন্ন ধরনের প্রজেক্ট বাদেও বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, কম্পিটিশন এগুলো হতোই। তো আচ্ছা। সেইটার একটা আ সেটারও একটা প্রভাব আছে। পরবর্তীতে যখন আমি ঢাকায় আসলাম, আসার পরে হচ্ছে আমি আ চিন্তা করলাম যে আসলে সায়েন্স অলিম্পিয়াডে ভলান্টিয়ার করা যায় কিনা? এবং সেখানে হচ্ছে মানে কাছ থেকে দেখা যায়। আমি জীবনেও তো হচ্ছে কখনো জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে পার্টিসিপেট করার সুযোগ হয় নাই। হ্যাঁ। বাট হচ্ছে ওইখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করলেও দেখা যায়। তো হুম, হুম। আমি হচ্ছে একবার সায়েন্স অলিম্পিয়াডে করি, ভলান্টিয়ারি করি। সেইখান থেকে হচ্ছে পাশাপাশি হচ্ছে সঙ্গে হচ্ছে তখন ১ম হচ্ছে বিজ্ঞান চিন্তার যে রনি ভাই, বাশার ভাই ওদের সাথে একটা হয় আরকি, যোগাযোগ হয়। যোগাযোগ হয়। হ্যাঁ। তারপর হচ্ছে আমি হচ্ছে চিন্তা করলাম যে আসলে লেখালেখিটা আসলে মানে চালানো যায় কিনা সঙ্গে হুম, ওরকম ভাবে শুরু করা যায় কিনা।
তো প্রথম হচ্ছে আমাদের এরপরই হচ্ছে করোনা কাল চলে আসলো 2020 সালের দিকে। হুম, তখন হচ্ছে আহ আমি বাড়িতে। তো তখন আমি একটা লেখা হচ্ছে ছিল হচ্ছে ওই যে 2021 সালে বোধহয় যে সোভান্তে পেবে যে নোবেল পেল হ্যাঁ, প্যালোজেনেমিক্স এর উপর। হ্যাঁ, তো হ্যাঁ, ওনার একটা গবেষণাপত্র ছিল এরকম করোনার সময় যে আপনার নিয়ান্ডারথালদের জিন যাদের মধ্যে আছে হুম, তাদের হচ্ছে শরীরে হচ্ছে কোভিড এর এটা বেশি, আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা বেশি সম্ভাবনা। হয়, হুম, সম্ভাবনা বেশি। তো ওনার ওই গবেষণাটা হচ্ছে একটা আমি সামারি করে একটা নিবন্ধ দাঁড় করলাম। তো ওইটা আচ্ছা, হচ্ছে আমি পরে আরাফাত ভাইকে পাঠাই আর কি, বিজ্ঞান ব্লগে। তো হুম। সেই আহ হচ্ছে লেখাটা ছাপা হয় এবং আচ্ছা, আপনি আরাফাত ভাই। পাশাপাশি বিজ্ঞান ব্লগে লিখতেন? হ্যাঁ হ্যাঁ, তখন শুরু আর কি বিজ্ঞান ব্লগ তো মানে পড়তাম তো আগে থেকেই বিজ্ঞান ব্লগ হুম, সম্পর্কে জানতাম, হুম, কিন্তু হচ্ছে লেখা হয় নাই, বাট ওইটা ছিল প্রথম লেখা। হুম, তো পরে হচ্ছে আরাফাত ভাইকে যখন লেখাটা পাঠালাম, তখন হচ্ছে আরাফাত ভাই হচ্ছে লেখাটা বেশ প্রশংসা করে এবং হচ্ছে তখন মঞ্জুর মোর্শেদ ভাই ছিল আমাদের, হুম, উনিও হচ্ছে বেশ প্রশংসা করে। তো ওইটা বলা যায় হচ্ছে ওরকম ভাবে হচ্ছে লেখালেখির দুনিয়া আসা। এরপর হচ্ছে বিজ্ঞান ব্লগের সাথে আমার পথ চলা শুরু আর কি। হুম, সেখানে ধরেন হচ্ছে এরপর বারবার হচ্ছে নানান ভাবে লিখতে থাকি। আরফাত ভাইও হচ্ছে আমাকে মনিটরিং করতে থাকেন নানান ভাবে যে আসলে ওইটা নিয়ে লেখো, এটা নিয়ে লেখো, এবং আচ্ছা, লেখার একটা আহ, ব্যাপার থাকে। আর এখানে একটা বিষয় বলি যে বিজ্ঞান নিয়ে লিখতে গেলে আপনার যে হচ্ছে বিজ্ঞান নিয়ে লেখা, বিজ্ঞান তো একটা বলা যায় যে একটা অনেক সবার কাছে একটা ধারণা, যারা হচ্ছে বিজ্ঞানের মানুষ কিংবা বিজ্ঞানের বাইরের মানুষ বিশেষ করে মনে করে বিজ্ঞান হচ্ছে একটা নিরস একটা হুম, বিষয়। ঠিক হুম, আছে, বিজ্ঞানে কোনো রস নাই। এই বিজ্ঞান নিয়ে আবার সাহিত্য করা হবে, বিজ্ঞান নিয়ে লেখা, ঠিক হ্যাঁ, আছে, যে সবাই তো যেমন আমার বন্ধু বান্ধবী তো আছে আমার বিভাগের, যে তারা হুম, বলে যে হচ্ছে এমনিতেই তো একাডেমিক লাইফে হচ্ছে প্রচুর বিজ্ঞান পড়তেছি, এই পড়তে পড়তে তো বোর হুম, হয়ে গেল। হুম, তো আবার বাসায় যে বিজ্ঞানের বই পড়া, হুম, সেটা হবে না। আমি রবীন্দ্রনাথ পড়তে পারি, আমি হচ্ছে অন্য সাহিত্য পড়তে পারি, উপন্যাস, কিন্তু বিজ্ঞানের বই পড়ার মধ্যে যে ওই রসবোধটা আনা যায় সেটা কিন্তু এখনো অনেকের মধ্যে আসেনি। তো হ্যাঁ, কিন্তু আপনার সাহিত্যের পাশাপাশি বা বিজ্ঞানকেও যে ভাবে সাহিত্যের রসবোধ দিয়ে নিয়ে আসা যায় সেটা হচ্ছে আমি রবীন্দ্রনাথের কাছেই পাই প্রথম, সহজ কথা। কারণ আচ্ছা, হচ্ছে আচ্ছা। রবীন্দ্রনাথের যে মানে বিশ্বকবি খুব সহজ রবীন্দ্রনাথ। ভাষায় মানুষের কাছে হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞানকে নিয়ে আসা। নিয়ে আসা, হ্যাঁ ট্রু। তো এরপরে আর যখন বিজ্ঞান ব্লগে আসলাম তখন হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে আমার লেখালেখির ইয়েটা শুরু হয়ে যায় ওভাবে, যে আসলে কিভাবে লেখা হচ্ছে আহ ঠিক করা যায়, কিভাবে আরো সুন্দর করে বলা যায়, সহজ করে বলা যায়, এটা আমি সচেতন ভাবে অবজার্ভ করা শুরু হুম, করলাম আর কি, এবং হুম, লেখা শুরু করলাম। আরফাদ ভাই প্রতিনিয়ত মনিটরিং করতেছিল, বিজ্ঞান ব্লগের আচ্ছা, অন্যান্য সম্পাদক যারা ছিলেন, তো হবে হলো আর কি। তো একদিন হচ্ছে হুম, আরফাদ ভাই হচ্ছে একদিন বাংলাদেশে আসেন আর কি, আসার পরে উনি বললো যে হচ্ছে ব্লগের তো দায়িত্ব নিতে হবে, তো হচ্ছে হুম, তুমি কি বলো, ঠিক আছে। তো পরে বললাম যে যে এটা তো আমার উপর হচ্ছে অনেকটা এমন যে মেঘনা চাইতে এই বৃষ্টির মতো। তো আমি ও, বললাম যে আসলে হ্যাঁ, তো করাই যায়। পরে হচ্ছে আমি বিজ্ঞান ব্লগের হচ্ছে এক্সিকিউটিভ এডিটর হিসেবে যোগদান করি আর কি, হুম। ওভাবেই। পরে এরপর তো নানা বিজ্ঞান ব্লগ, তারপর হচ্ছে পাঠক ওয়েব একটা ছিল, তারপরে মানে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় লেখালেখি হম করা এবং সমমনা মানুষদের সাথে সাথে মেশা শুরু হলো আর কি। কিন্তু তারপরে এর কিছুদিন মধ্যে হচ্ছে আপনি বইয়ের প্রতি মানে বই লিখবেন বা বই একটা বই লেখাও তো একটা বড় একটা কাজ আর কি। হম মানে ম্যাগাজিনে তো আমরা অনেকে লিখি ছোটখাটো, কিন্তু বই হম 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 হম। প্রকাশ করা এটা তো একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। এই জায়গাটাতে কেন আপনি কি আপনাকে ইন্সপায়ার করলো? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। তো যখনই আমি হচ্ছে সমমনা মানুষদের সাথে যুক্ত হুম, হই, তখন হচ্ছে আমারও ভিতরে একটা ইয়ে জাগে আর কি, কৌতূহল জাগে যে আসলে বই পড়তে পারলে কেমন হয়। তো আমি হুম, বলি যে মাঙ্গা গাইড টু বায়োকেমিস্ট্রি এটা আমার মানে আমি যদি লেখা শুরু করার কথা বলি, এটা এটা আমার প্রথম অনুবাদ বই তা না, এটা আমার বই হতে তা না। আমি লেখা শুরু করছি আসলে একটা মৌলিক বই প্রথম, সেটা হচ্ছে যে হুম, প্রাণ রসায়নের হাতে করি, মানে আমার বিভাগের হুম, যে বিষয়টা, হুম। সেটাকে কি করে সহজবোধ্য ভাবে একদম হচ্ছে উচ্চ মাধ্যমিক মানুষের মাধ্যমিক কাছে তুলে পর্যায়ে ওভাবে ধরবেন। নিয়ে আসে। হুম, হ্যাঁ হ্যাঁ। তো ওইটা এখনো লিখতেছি, ওইটা এ পর্যায়ে আছে। ওইটা প্রথম আমি লেখা শুরু করি। তো আচ্ছা, ওইটার পেছনে আমার মোটিভ হিসেবে আমার মোটিভ হিসেবে মোটিভটা একটা ছিল যে প্রাণ রসায়নকে নিয়ে আসা। আর আরেকটা যেটা ছিল যে আসলে আরাফাত ভাইয়ের পুশ করা ছিল, যে উনি হচ্ছে মানে বলতেছিল যে আর কি তুমি তো বই লিখতে পারো, বই করতে পারো, ঠিক আছে, একটা হুম, বই পড়ো, বই করার চিন্তা করো। তো বলে না যে সমরেশ মজুমদার একটা কথা বলছিল যে ওনাকে আসলে লেখক বানানো হয়েছে, ঠিক হুম। আছে। তা আমি বলবো যে বই লেখার ব্যাপারে যে ওইটা ওই পোস্টটা ছিল, আরাফাতের পোস্টটা ছিল বিশাল কিছু আর কি, যে আমাকে আচ্ছা, বইয়ের জন্য নিয়ে আসা আর কি। আমি নিজে নিজে আসিনি। তো
তো যাই হোক, তো পরে হচ্ছে আমি ওই বইয়ের কাজটা শুরু করি। মধ্যেখানে হচ্ছে যে আমাদের যে আব্দুল গাফফার রনি ভাই, উনি হুম তখন বিজ্ঞান চিন্তায় সহ সম্পাদক ছিলেন আর কি। তো এরপর উনি বিজ্ঞান চিন্তা থেকে চলে আসেন, দেন হচ্ছে উনি দৈনিক বাংলায় যোগদান করেন আর কি। তো দৈনিক বাংলা আসার পরে উনি হচ্ছে একটা প্রজেক্ট হাতে নেয়, যে তরুণ লেখক প্রজেক্ট। তো সেই প্রজেক্টে উনি হচ্ছে আমাকে, আমি ওনাকে নক করি যে আসলে আমি করতে চাই। তো উনি বললো যে ঠিক আছে, তাহলে আমার কাছে বেশ কয়েকটা ইয়ে আছে, তো তুমি ভেবে দেখতে পারো। তখন উনি বললো যে আসলে, তখন বেসিক্যালি চিত্র নির্ভর বই করা বা কমিক্স করার বলবো যে আইডিয়াটা ওনার একটা ইয়ে ছিল আর কি এখানে। যে উনি প্রথমে বলে যে, উনি বললো যে আসলে কি বলে, বাংলায় তো আসলে সেরকম চিত্র নির্ভর বই হয় নাই, এবং হুম বায়োকেমিস্ট্রি নিয়ে আসলে তো আরো বেশি ভীতি মানুষের মধ্যে, হুম যে বায়োকেমিস্ট্রি কি নাকি একটা বিশাল সাবজেক্ট। হুম ঠিক আছে, নাম শুনলেই কেমন একটা বীভৎস অবস্থা, হ্যাঁ, ভয় নামটাও বেশ মানে বড়, বিশেষ করে ভয় পায়। মানে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত যারা এই ভাষা বিষয়টাকে নিবে তাদের জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রু ট্রু। তো ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে যে একদম আমাদের যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে থাকেন হুম বা পড়েন বা মাধ্যমিক পর্যায়ে, অনেকেই কিন্তু আসলে এই বিভাগ সম্পর্কে সেরকমটা জানেনও না আসলে আমাদের হুম দেশে। তো পরবর্তীতে রনি ভাই বললেন যে আসলে এইটা বেশ দারুণ একটা অপশন হতে পারে, যে এটার মাধ্যমে আসলে একদম বাচ্চাদের হাই স্কুলের বাচ্চা পর্যায়ে হচ্ছে যাওয়া যাবে। ঠিক আছে, এবং হুম হচ্ছে এবং চিত্রনির্ভর বই তো হয়ই নাই বাংলায় বলা চলে, তাই না? এবং হুম আরেকটা ব্যাপার হচ্ছে যে আমিও চিন্তা করলাম যে আসলে কয়েক পাতায় বর্ণনা দিয়ে আসলে যা ব্যাখ্যা করা যায় একটা ছবি দিয়ে আসলে তার চেয়ে আরো বেশি বলা যায়। হুম তো কেমন হয়, এবং কমিক্স তার সাথে একটা গল্প থাকবে, রসবোধ থাকবে, তো ভালোই হয়। তো তারপর হচ্ছে এটা অনুবাদের কাজটা শুরু করলাম আর কি, এবং রনি ভাইয়ের সাহস দিতে শুরু করলেন। তো হুম। উনি বেশ আমাকে এক্সিকিউটিভ করলেন যে তো আসলে। এটা তো বুঝলাম, কিন্তু আপনার এত বই থাকতে এই হুম হুম, মাসাহারু তাকিমুরার বই কেন? খুবই এটাও চমৎকার প্রশ্ন যে মাসারো তাকামুরার বইটা কেন। কারণ আমি প্রথমত মাসারো তাকামুরার বইটা আমি অনেক আগে পড়ি, এবং এটা তার তো পাশাপাশি, ইংরেজিতে আপনি পড়েছেন। হ্যাঁ ইংরেজিতে পড়েছি, তার পাশাপাশি আরো রিলেটেড বই পড়ি। তো আমার কাছে মনে হয়েছে যে মাসারু তাকামুরার বইটা বেশ সহজ, মানে বেশ সোজা করে তার এক্সপ্লেনেশন। মানে ধরুন হচ্ছে, বলা যায় যে কমিক্স তো অল্প কথায় বলতে হয়, তো অল্প কথায় কথায় হচ্ছে একবারে হচ্ছে মূল বিষয়ে ঢোকা, এমন একটা গল্প সহকারে, এবং একটা বাচ্চাকে আপনি বলতেছেন আসলে, একটা হাই স্কুলের বাচ্চাকে আপনি হচ্ছে, বইটা তো কাহিনীর প্রেক্ষাপটে এমনই যে হাই স্কুলের একটা বাচ্চাকে আপনি হচ্ছে বায়োকেমিস্ট্রি বোঝাচ্ছেন, এবং হুম একজন অধ্যাপক বোঝাচ্ছে, এবং এটা বেশ সহজ ভাবে, কত সহজ ভাবে বলা যায় হুম সেটাই আসলে চয়েস করেছে, এবং নানা ধরনের উপমা বা হুম এক্সাম্পল ব্যবহার করে করে। তো আমার কাছে মনে হলো এটা হচ্ছে বেশ বেস্ট একটা বই হয় আর কি অন্য আচ্ছা বইগুলোর আচ্ছা তুলনায়। তো হুম। এই জন্য হচ্ছে এটা আমি পড়ি। তো উনার তো এবং সিরিজের অনেকগুলো বই আছে, সেগুলোতে কি হাত দিবেন নাকি না অন্য কিছু ভাবছেন? না, আমি সিরিজের বইগুলো হাত দেবো, যেমন হচ্ছে এই পরের যে বইটা হচ্ছে মাঙ্গা গাইড টু মলিকুলার বায়োলজি, এটা আমি অলরেডি, এটার কাজ শেষ হয়ে গেছে, আচ্ছা এবং হচ্ছে প্রকাশনী হচ্ছে এই 2-1 দিনের ভিতরে এই বইটা হচ্ছে ছেড়ে দিবে আর কি। তো আচ্ছা। ওটার কাজটা হয়ে গেছে, এবং পরবর্তীতে আরো যে আরেকটা সিরিজ আছে ফিজিওলজি, সেটাও আমি পড়বো, চিন্তা ভাবনা আছে আর কি। এই বেশ চমৎকার মানে এবার আসা যাক, আপনি তো এখন একজন ছাত্র। আহ, আপনি মনে হয় এখনো অনার্স শেষ করেননি, তাই না? আমার স্নাতক শেষ, মানে ফাইনাল দিছি আর কি, ফাইনাল আচ্ছা। পরীক্ষা দিলাম আর কি। তো এটা তো আপনি লেখক হিসেবে পাশাপাশি কি আপনি কোনো গবেষণা বা আপনার হুম। আন্ডার গ্রাজুয়েটে কোনো করছেন, গবেষণা করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে গবেষণা বলতে ওই যে দ্য রেড গ্রিন রিসার্চ সেন্টার নামে একটা হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান আছে, জানেন বোধহয়। হুম তো ওইটাতে হচ্ছে, ওইটার আন্ডারে আমি হচ্ছে দুইটা প্রজেক্ট করতেছি। একটা হচ্ছে আপনার টিউবারকুলোসিস নিয়ে, হুম। আর আরেকটা হচ্ছে এই যে আর্সেনিক নিয়ে আর কি। তো আচ্ছা দুইটাই হচ্ছে অনগোয়িং প্রজেক্ট, এবং কাজ করে যাচ্ছি আর কি। আচ্ছা। ওইখানে আপনার কি ধরনের জিনিস বের করা বা আবিষ্কার করার চেষ্টা করছেন, গবেষণা করার চেষ্টা করছেন? মূলত রেডমিন হচ্ছে আপনার কম্পিউটেশনাল বায়োকেমিস্ট্রি নিয়ে কাজ করে আর কি। হুম। যে আপনার ড্রাই ল্যাবে কম্পিউটারে হচ্ছে বিভিন্ন ধরনের সিমুলেশনের ডাইনামিক্স, মাধ্যমে। হুম হ্যাঁ সিমুলেশন, মলিকুলার ডাইনামিক্স এগুলো। তো টিউবারকুলোসিসে আসলে বেসিক্যালি আমাদের কাজটা ছিল হচ্ছে মাইক্রোমেটেরিয়াল পি গ্লাইকোপ্রোটিন, যেটা হুম ও একটা পি গ্লাইকোপ্রোটিন নিয়ে ক্লাস করা ছিল, এবং পি গ্লাইকোপ্রোটিনটার হচ্ছে একটা রোল ছিল যে আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ইয়েতে আর কি। হুম। ওখানে মিউটেশন হওয়ার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা ইফেক্ট থাকতেছে। আচ্ছা। তো আমাদের কাজ ছিল যে আসলে ওই প্রোটিনটাকে বেসিক্যালি ব্লক করা, এবং সেই জন্য তার জন্য হচ্ছে আপনার কনভিনিয়েন্ট কোনো পেপটাইড আমরা হুম। আইডেন্টিফাই করতে পারি কিনা বা খোঁজ করতে পারি কিনা, সেটা তো ছিল মিউটেশনের আমাদের। কাজগুলোর আপনার সিমুলেশন করা তো বেশ কঠিন আর কি। আপনারা কিভাবে কাজ হ্যাঁ, করছেন, কি ধরনের সিম সফটওয়্যার? আমরা হচ্ছে প্রথমত আমি রেডবিনাস কোর্স করি,
আপনার হচ্ছে ডকিং এর, তারপর হচ্ছে ধরেন হচ্ছে ডাইনামিক্স, যেমন হচ্ছে মলিকুলার ডাইনামিক্স, যেমন হচ্ছে হুম, ইয়াসারা, তারপর ডেসমন্ড, ওই কোর্সটা আমাদের এগুলো শেখানো হয়। বাট একটা কোর্সে তো আসলে সেরকম ভাবে শেখা হয় না। পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করা শুরু করি তখন হচ্ছে তখন হাতে কাজ নাতে আরো করার, একটু। হ্যাঁ হ্যাঁ, কাজ করার মধ্য দিয়ে, যেমন ড্যাশবোর্ড হচ্ছে আমার মনে আছে যে আমি 3 বার আমার প্র্যাকটিস করা লাগছে ড্যাশবোর্ড হচ্ছে ফাইনালি সলভ করার জন্য। এবং তারপরে ওইখানে যে, সিমুলেশনে অনেক সময় অনেক বড় কম্পিউটার পাওয়ার বা কম্পিটিশনের দরকার হয়। সেক্ষেত্রে কোনো সমস্যা ফিল করেন? না আমার হচ্ছে, আমি বেসিক্যালি যে ওদের যে মেইন যে শাখা হুম, হচ্ছে ফার্মগেটে, আমার যখনই হচ্ছে ডাটাবেসে কাজ করতে হয় আমি তখন ল্যাবে চলে যাই। ওইখানে যে হচ্ছে ওইখানে যে বড় কম্পিউটার গুলো আছে তো সেগুলোতে হচ্ছে আমি কাজ করি আর কি। আচ্ছা। তো যে জন্য হচ্ছে আমার আমার ওই সমস্যাটা ফিল হয় না, কারণ আমি তো ল্যাবে কাজ করতেছি। হুম, তবে বাসায় বসে তো আর সম্ভব হয় না, তাই না? তাহলে বাসায় বসে তো এগুলোর কি পসিবল। পেপার লেখার কাজ চলছে? কনফারেন্স? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পেপার পেপার লেখার কাজ চলছে, বিশেষ করে টিউবারকুলোসিসের যে পেপারটা, ওটা প্রায় শেষ দিকে আছে আর কি। হুম, হুম। তো ওইটার আমি ডিসকাশন পার্টি আছি, আচ্ছা। রেজাল্টিং ডিসকাশন আপনার পার্টি। ভবিষ্যৎ প্ল্যান কি? একজন লেখক হিসেবে তৈরি হচ্ছেন, পাশাপাশি গবেষক হিসেবে তৈরি হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এখন কি আমার দুটোই প্যারালালি রাখবেন নাকি না কোনো আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি কিরকম? আমার দুইটাই প্যানেল রাখার প্ল্যান আর কি। আর যদিও হচ্ছে, যতদূর হচ্ছে আরাফাত ভাই বা আপনাদের যতদূর দেখি যে হুম, আপনারা তো ব্যস্ত হয়ে যান আসলে, পিএইচডি যখন করতে যান বা গবেষণার জন্য হুম, যখন যান তখন ব্যস্ত হয়ে যান। কিন্তু তারপরেও হচ্ছে, বিশেষ করে আরাফাত ভাই হচ্ছে আমার বেশ হচ্ছে ইন্সপিরেশন, কারণ ওনাকে দেখি হচ্ছে পিএইচডি করতেছেন, পাশাপাশি হচ্ছে লেখালেখির লেখালেখি উনি কাজটা, বেশ হ্যাঁ, করছেন। হুম, চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে ওনার গত এর আগের বইমেলায় যে জেনেটিক্স নিয়ে যে বইটা, ওটা তো হুম, বেশ ভালো হয়েছে। তো ওটা নিয়ে উনি হচ্ছে পিএইচডির মধ্যেই হচ্ছে সময় বের করে করে কাজ করেছেন। তা আমারও প্ল্যান আর কি, যে গবেষণার পাশাপাশি, বিকজ হচ্ছে আমি মনে করি যে একজন গবেষক হচ্ছে একজন লেখক, একজন গবেষককে অবশ্যই একজন লেখক হতে হবে। এবং হুম, তারা লেখক আসলে, কারণ লেখক না হলে তো আসলে তাদের যে আবিষ্কার বা বিজ্ঞানটাকে তো পৌঁছে দেওয়া সম্ভব না মানুষের হুম, মধ্যে, তাই না? হুম, তো যেমন হচ্ছে আমরা যদি উদাহরণ বলি, যেমন আমাদের সত্যেন্দ্রনাথ যে বোস, হুম, উনিও তো হচ্ছে লেখালেখি করতেন তখন। এবং হুম। উনি প্রথম হচ্ছে আইনস্টাইনের যে ব্যাপারটাকে অনুবাদ করেন বোধহয় ইংরেজিতে, আমি যতদূর জানি, আমার হ্যাঁ, যদি ভুল না হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছেন। হুম, হ্যাঁ হ্যাঁ। তো উনি হচ্ছে, যদি হচ্ছে ওইটা না করতেন তাহলে তো বিজ্ঞানকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া সম্ভব না। তো হুম, আমি মনে করি যে আসলে আমাদের গবেষণার ব্যস্ততম জগতের পাশাপাশি আমাদের লিখতে হবে আসলে। তো হুম, আমারও পরিকল্পনা যে এটা চালিয়ে যাওয়া, যতদূর সম্ভব আর কি, চালিয়ে যাওয়া হুম। সামনে। না, আমরা ওই একটা শব্দ আমরা প্রায় বলি, স্টোরি টেলার। আমরা যারা গবেষক তারা আসলে কি করি? গবেষণা করি এবং সেই গবেষণার জিনিসটাকে গল্পে আকারে সাজাই এবং সহজভাবে যেন সবাই বুঝতে পারে। বিজ্ঞানীরাও বুঝতে পারে এবং আমজনতাও যেন বুঝতে পারে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আর কি, আপনারা স্টোরি টেলিং। কার সাথে কমিউনিকেশন করছেন এবং কি উপায়ে করছেন? বই একটা উপায়ে, গবেষণা হ্যাঁ হ্যাঁ। প্রবন্ধ একটা উপায়। আবার এখন মনে হুম করেন যে আপনি YouTube এ কিছু বানালেন বা সিমুলেশন কিছু করলেন, সেটাও তো আরেকটা কমিউনিকেশন ওয়ে। হুম 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 হুম। আহ, আমি হচ্ছে কানেকশন বলতে হচ্ছে, আহ, আমার কানেকশন বলতে হচ্ছে আমাদের যে ল্যাবের যে হচ্ছে যিনি হচ্ছে ফাউন্ডার, আব্দুল হালিম স্যার। তো এম এ হালিম, মোহাম্মদ হালিম স্যার, তো ওনার সাথে একটা কানেকশন রাখার চেষ্টা করছি। পাশাপাশি হচ্ছে আমারই গবেষণার যে কো সুপারভাইজার ছিলেন, যে আপনার ফুয়াদ ভাই। তো ফুয়াদ ভাই হচ্ছে রিসেন্টলি হচ্ছে উনি আমেরিকায় একটা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বায়োমেডিক্যাল সায়েন্সে পিএইচডি করতে গেছেন আছে, এবং শাহাদাত ভাইও গেছেন। তো ওনাদের সঙ্গে হচ্ছে আমার নিয়মিত কানেকশন হয়। এবং ওরা হচ্ছে ধরেন সিমুলেশনের কাজের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের ইউটিউব ইউটিউব চ্যানেল আছে বা ধরেন ওয়েবসাইট হুম, আছে, সেগুলো সাজেস্ট করে। তো এগুলো হচ্ছে দেখার চেষ্টা করি আর কি, যতদূর সম্ভব। বেসিক্যালি আমি যতদূর ওনারা শাহাদাত ভাই যেটা বলতো বারবারই, যে আসলে গবেষণা করতে হলে বা কোনো আহ, একটা সমস্যা সলভ করতে হলে বেশি বেশি পেপার পড়তে হবে, রিসার্চ পেপার পড়তে হবে আর কি এই ফিল্ডে। হুম, তাহলে হচ্ছে বোঝা যায় আসলে যে এই ধরনের অনেক সময় গবেষণা পত্র পড়তে যে এটা বোঝা যায় যে আসলে এই সমস্যাটা তারা কিভাবে সলভ করছে হুম। এবং আমি কিভাবে আগাইতে পারি, সেরকম দিক না, নির্দেশনা অবশ্যই পাওয়া যায়। গবেষণা প্রবন্ধ তো পড়া খুবই দরকার একজন গবেষকদের জন্য। কারণ শূন্য থেকে হম তো হম। কিছু শুরু হয় না। কিছু তো কাজ শোনা হয় না, থাকে, হ্যাঁ হ্যাঁ। তারপর সেখান থেকে আবার ফ্লোটা হ্যাঁ হ্যাঁ বের করতে হয় নতুন করে। হ্যাঁ, বিশেষ করে বিজ্ঞানের দুনিয়ায় তো এটা হুম। অবশ্যই। এবার আসা যাক, আপনি তো এখন জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে না, রয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদের গবেষণার পরিবেশটা বা সেখানে কেমন পাচ্ছেন?
আচ্ছা, এটা খুবই একটা খুবই রিলেটেবল প্রশ্ন। এটা আসলে আমি যদি বলি, যেমন ধরেন হচ্ছে আপনি হয়তো একটু বুঝতে পারছেন যে আমি কিন্তু হচ্ছে আমার কাজ শুরু করতেছি বা রিসার্চের প্রথম এক্সপেরিয়েন্স পাচ্ছি হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান থেকে, ব্র্যাকেন হুম, রিসার্চ সেন্টার থেকে। হুম, তো আমি যদি আমার বিভাগে সেরকম সুযোগ পেতাম বা আমরা যদি পেতাম, আমাদের যদি সেরকম হচ্ছে পরিবেশটা থাকতো, তাহলে কিন্তু ওটা করার দরকার ছিল না। তো হুম, আমি যতদূর দেখছি যে আসলে আমাদের, আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি দেখছি যে হচ্ছে দু একটা বিভাগ, যেমন হচ্ছে রসায়ন বিভাগ, তারপর হচ্ছে গণিত বিভাগ, এরা বেশ ভালো কাজ করে। পদার্থবিজ্ঞান বিভাগে বেশ ভালো কাজ হয়, কিন্তু আমাদের বিভাগে আমি এ পর্যন্ত হচ্ছে আমাদের বিভাগের ভিতরে হুম, সেরকম রিসার্চ পরিবেশটা সেরকম তৈরি হয়নি আর কি। আমি সেটা দেখিনি। তো সেই জন্য হচ্ছে যেমন আমাদের আমরা আমাদের বেঁচে 30 জন করে আমরা ছিলাম আর কি। তো আমাদের 30 জনের মধ্যে হচ্ছে আহ আমি বাদে আর কাউকে হচ্ছে সেরকম গবেষণায় হচ্ছে আগ্রহ প্রকাশ করা বা সেরকম সে কাজ হুম। শুরু করতে আমি দেখিনি। আসলে কিন্তু একটা হচ্ছে পরিবেশ দরকার একজন গবেষক পরিবেশটা হওয়ার দরকার। জন্য বা হ্যাঁ, হ্যাঁ, গবেষণা। হ্যাঁ, হ্যাঁ, ট্রু। অবশ্যই আমাদের দেশে কিছু সীমাবদ্ধতা রয়েছে বিভিন্ন কারণে। আশা করি সেগুলো আমরা ওভারকাম করতে পারবো। তবে অনেকেই যে কমপ্লেইনটা করে যে আ মানে ভালো প্রতিষ্ঠানে না করলে হওয়া যায় না। কিন্তু আপনি তো আপনার জীবন জার্নিটা শুনে যেটা মনে হচ্ছে আপনি স্বশিক্ষিত এবং বিভিন্ন জায়গা থেকে আপনি আপনার মতন করে নিজেকে তৈরি করেছেন। এটা একটা আমার কাছে মনে হয় খুব ভালো একটা এক্সাম্পল। আপনার উদাহরণটা নতুন প্রজন্মদের কাছে এটা একটা ভালো একটা উৎসাহিত করবে। তা তো বটে। আসলে আপনি দেখেন যে আমি যতদূর মনে করি যে সত্যেন্দ্রনাথ বোস যখন হচ্ছে আমাদের এখানে বসে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজ করছেন, মূলত কোয়ান্টাম পরিসংখ্যান নিয়ে, তো তখন তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেরকম ল্যাবরেটরি সেরকম ভাবে গড়ে ওঠেনি, আমি যতদূর হুম, জানি আর কি পড়াশোনা। হ্যাঁ, অনেকেই বলে যে আসলে ঢাকার ভাঙা ল্যাবরেটরিতে বসে সত্যেন বোস হচ্ছে ঠিক আছে কোয়ান্টাম পরিসংখ্যান আবিষ্কার করে ফেলতেছেন। তো আসলে মানে আমি যতদূর বুঝি, যেমন হকিং হকিং আমাকে খুবই ইন্সপায়ার করে। যে হুম, হকিং এর হচ্ছে হকিং মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হলেন, তার পুরো বডি হচ্ছে বিকল হয়ে যাচ্ছে, তারপরে উনি তার পিএইচডি থিসিস বন্ধ করে দেন নাই, তার কাজটা হ্যাঁ, বন্ধ করে দেন নাই। তার মানে হচ্ছে বিজ্ঞান গবেষক দেশে উনি কেউ একজন ভালো প্রতিষ্ঠানেই থাকুক আর সীমাবদ্ধ, মানে সব প্রতিষ্ঠানই সীমাবদ্ধ থাকে, তারপরেও কম্পেয়ার টু আরো সীমাবদ্ধ প্রতিষ্ঠানে থাকলেও প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমি যতদূর মনে করি যে সেলফ যে ইন্সপিরেশনটা, মানে নিজেকে নিজে যে আসলে ইন্সপায়ার করা এবং মনোবলটা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি মনে করি যে যে আসলে একটা গবেষণা করতেছে একটা বিজ্ঞানী, সে জানে না এবং টোটালি হচ্ছে সে জানে না যে আসলে তার ফলটা কোন দিকে যাবে, সে হুম, আসলে সেরকম কনফিডেন্ট ফলাফল পাবেন কিনা, শেষ অবধি তার মনোবলটা ধরে রাখা এবং আবার শুরু করা, এটা তো পুরোপুরি আসলে নিজের আত্মবিশ্বাস, আমি হুম। যদি মনে করি আর কি। না তো আমি অবশ্যই। বলবো যে আসলে আমরা যে জায়গায় থাকি না কেন, যদি আমার হচ্ছে সেরকম ইচ্ছাটা থাকে বা প্রয়াসটা থাকে, তাহলে বোধহয় আগানো যায়। হুম। এই আর না কি। এটা আজকের সাক্ষাৎকার সবথেকে একটা ভালো কথা বলেছেন যে নিজের ইচ্ছাটাই খুব খুব গুরুত্বপূর্ণ। তো হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ আপনার অনেক সময় নিলাম এবং এই জীবন জার্নিটা এবং বই নিয়ে আপনার গল্প শুনলাম এবং আপনি আরো ভালো ভালো বই আমাদের পাঠককে উপহার দেন এই কামনা করছি। আজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মশিউর ভাই, এবং বিজ্ঞানী.org কে অবশ্যই অনেক ধন্যবাদ আসলে আমার মতো একজন মানুষকে নিয়ে আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আসলে কথা বলতে। এবং আশা করি সামনেও আরো আমরা কাজ করবো একসঙ্গে, বিজ্ঞান ব্লগ এবং বিজ্ঞানী.org, এবং হচ্ছে আমরা একসাথে আগাবো আর কি। তাই বলে হচ্ছে আজকে ধন্যবাদ আর কি সবাইকে।